দেওয়া হয়। আরেকটা হচ্ছে এপিসোডিক ট্রিটমেন্ট, যেটা আগে ডব্লিউএপিএস রিকগনাইজ করতে, এখন আর এপিসোডিক ট্রিটমেন্টকে ডব্লিউএপিএস রিকগনাইজ করে না, নো ট্রিটমেন্ট বলা হয় এটাকে। আসলে এপিসোডিক ট্রিটমেন্ট ভেরি ডিফিকাল্ট, তবে এপিসোডিক ট্রিটমেন্টের যে স্ট্র্যাটেজি ছিল সেটা এখনো রয়ে যাবে। কি জন্য? কারণ এপিসোডিক ট্রিটমেন্ট বলে যে ট্রিটমেন্ট দিতে এখনো পেশেন্টদের যারা প্রোফাইল্যাক্সিসে আছে তাদেরও তো কোনো রকম কারণে ব্লিডিং হতে পারে। সেই ব্লিডিং এর সময় আপনি যে ট্রিটমেন্ট দিবেন সেটাই এপিসোডিক ট্রিটমেন্টের মতো, অর্থাৎ ব্লিডিং হওয়ার পরে ট্রিটমেন্ট। ব্লিডিং হওয়ার পরে ট্রিটমেন্টের আপনার একরকম, আর ব্লিডিং ঠেকানোর জন্য ট্রিটমেন্ট আরেকরকম। ব্লিডিং ঠেকানোর জন্য যে আমরা ট্রিটমেন্ট দিই সেই ট্রিটমেন্টটার আমাদের আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে আপনারা যদি আপনি ক্লাসিফিকেশনের দিকে যান, বলছিলাম না যে স্পন্টানিয়াস ব্লিডিং কাদের হয়? সিভিয়ার হিমোফিলিয়া, যাদের ফ্যাক্টর লেভেল 1% এর নিচে। মডারেট হিমোফিলিয়া যাদের ছিল তাদের কি স্পন্টানিয়াস ব্লিডিং হয়? হয় না, রেয়ারলি হয়, দুই একজনের হলে তাদেরকে আমরা সিভিয়ারের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে, ওই প্রোফাইল্যাক্সিসে নিয়ে যাব। তাহলে এই মডারেট হিমোফিলিয়া পেশেন্টদের আমাদের যদি স্পন্টানিয়াস ব্লিডিং হয় না, তাদের ট্রমাতে ব্লিডিং হয়, অর্থাৎ আঘাত লাগলে ব্লিডিং হয়, অর্থাৎ এদের যদি আমরা আঘাত এড়ায় চলতে পারি তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেল। আমরা ওদের কিন্তু বছরে 10-12 লক্ষ টাকা ফ্যাক্টর লাগবে, ঠিক আছে। কিন্তু যারা সিভিয়ার হিমোফিলিয়া, যাদের আপনার ফ্যাক্টর লেভেল 1% এর নিচে আছে, অথবা মডারেটের মধ্যে একটা স্মল অংশ যাদের কোনো আঘাত ছাড়া ব্লিডিং হয়, তাদের বছরে ব্লিডিং হয় 14 বার থেকে 45 বার পর্যন্ত। আমাদের ঢাকা মেডিকেল কলেজের আমাদের যে অবজারভেশন এবং রিসার্চ, আমার সাথে ডক্টর নাদিমুল ইসলাম যেটা করেছিল, সেখানে আমরা দেখছিলাম 14 থেকে 45 বার পর্যন্ত একটা সিভিয়ার হিমোফিলিয়া পেশেন্টের কোনো ট্রমা ছাড়া ব্লিডিং হয়। আপনি চিন্তা করতে পারেন, একজন মানুষের যদি বছরে 30 বার ব্লিডিং হয়, তার 30 বার ফ্যাক্টর দিতে গেলে যদি প্রত্যেকবারে আপনার 2 বার করে ফ্যাক্টর দেওয়া হবে, এবং তার ডোজ হবে আপনার 30 ইউনিট পার কেজি, অথচ একে আমি যদি 15 ইউনিট পার কেজি সপ্তাহে 2 দিন দিতাম, তাহলে কিন্তু আমি তার ব্লিডিং ঠেকাই দিতে পারতাম। তাহলে 30 বার আমার একটা ডোজ করেও যদি দেওয়া লাগে 30 ইউনিট বা 40 ইউনিট বা 50 ইউনিট পার কেজি, তার চেয়ে 10 ইউনিট পার কেজি সপ্তাহে 2টা বা 3টা করে দেওয়া কিন্তু সারা বছরে ট্রিটমেন্ট খরচ কম। For that reason, WHO is telling that episodic treatment is not treatment. অর্থাৎ 30 বার এই ধরনের রোগীদের 30 বার ব্লিডিং এর পরে ট্রিটমেন্ট দেওয়ার চেয়ে সারা বছর একটা ডোজে ফ্যাক্টর দিয়ে যাওয়া আর্থিকভাবে সাশ্রয়। কারণ এর কারণে তার রোগীকে আরো কত সুবিধা হয় সেটা আমি পরে আসছি। সেটা কিভাবে সাশ্রয়ী? কারণ আপনার এপিসোডিক ব্লিডিং এর আরো একটা চ্যালেঞ্জ কি, আপনার কখন ব্লিডিং হবে তার কিন্তু ঠিক নেই, তাই না? আপনি কখন আমার কাছে এসে হাজির হবেন তার কিন্তু ঠিক নেই, আবার ওই সময় ডাক্তার আছে না নার্স আছে তার কিন্তু ঠিক নেই, আপনি সময় মতো ট্রিটমেন্ট পাবেন তার কোনো গ্যারান্টি নেই। আবার আপনি এতে নিজে ইনজেকশনও দিতে পারেন না। এপিসোডিক ট্রিটমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্টটা কি? আমি আমার পেশেন্ট গ্রুপকে বলে দিয়েছি শনিবারে আর মঙ্গলবারে আসবে, শনিবারে আর মঙ্গলবারে তোমাকে ফ্যাক্টর দিতে হবে। অথবা যদি আমার ইলেকট্রেড না থেকে আমার কনভেনশনাল হটলাইন থাকে, তাকে আমি বলে দিয়েছি আপনি শনিবারে, সোমবারে আর বুধবারে আসবেন, আপনার পুরো ওই কয়দিনই আসবে, আমার কোনো চ্যালেঞ্জ নাই। কিন্তু আমার নার্স ওকে তখন ফ্যাক্টর দেওয়ার জন্য বসে আছে, তাই তো? এদের হয়তো বছরে 1-2টা ব্লিডিং হবে। সো প্রোফাইল্যাক্সিস ইজ আওয়ার টার্গেট। আমাদের বাচ্চারা যেন প্রত্যেকেই প্রোফাইল্যাক্সিসের আন্ডারে চলে আসে, তার জন্য কি করা দরকার সেটা আমাদের অর্গানাইজেশন ইস্যু। কিভাবে আমাদের পেশেন্টরা ট্রিটমেন্ট সেন্টারে পৌঁছাবে, অথবা ট্রিটমেন্ট সেন্টারে পৌঁছাইতে না পারলে আপনারা নিজেরা সেটা ইনজেকশন দেওয়া শিখে নেবেন কিনা, নিজেরা ইনজেকশন শিখতে না পারলে আমরা এমন ভাবেও ভাবতে পারি যে হ্যাঁ এইচটিসি তো সব বিভাগীয় শহরে আছে, কিন্তু ওইখানকার জেলা শহরগুলোতে হয়তো আমরা কিছু ফ্যাক্টর রেখে দিলাম যেখানে অ্যাটলিস্ট এইচটিসির সাথে ফোনে আলাপের মাধ্যমে হোক, যেভাবেই হোক, অন্তত প্রোফাইল্যাক্সিসের ইনজেকশনটা নিয়ে নিতে পারলো। যেরকম উন্নত দেশগুলোতে কিন্তু যারা প্রোফাইল্যাক্সিস পায় তাদের কিন্তু হাসপাতালে আসতেই হয়, তারা ওই কোনো জটিলতা হলে হাসপাতালে আসে, অথবা বছরে 1-2 বার রুটিন চেকআপের জন্য, হেপাটাইটিস হলো কিনা ইত্যাদি চেকআপের জন্য হাসপাতালে আসে। আদারওয়াইজ তাদের বাড়িতে ফ্যাক্টর পৌঁছে যায়, তাদের লোকাল ফার্মেসিতে, ওটা ওসব দেশে তো ফার্মেসি একটা চেইনের মতো, ওই ফার্মেসিতে ফ্যাক্টর পৌঁছে যায়, ফার্মেসির লোক যে ফার্মাসিস্ট যে বাসায় তাকে ইনজেকশন দিয়ে আসে, তাকে কিন্তু এর জন্য ট্রিটমেন্ট সেন্টারে আসতে হয়। সো প্রোফাইল্যাক্সিস মেইনটেইন করা কত ইজি। আমরা যেটা করতে পারি, আমরা এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে যে 2-1জনকে আমরা প্রোফাইল্যাক্সিসের আন্ডারে নিয়েছি, উই টুক এ রিস্ক, আমরা একটা রিস্ক নিয়েছি যে কিছু পরিমাণ ফ্যাক্টর লস হতে পারে, যে
পেশেন্ট কাছে 3 দিনে 3টা ডোজ, একটা সপ্তাহে পুরো ডোজটা দিয়ে দিছি। তবে এটাও আসলে কঠিন, এটা তো আমি হ্যাপি না। একটা পেশেন্টকে প্রতি সপ্তাহে একবার করে আসা আসলে একটু কঠিন। আমাদেরকে প্রোফাইল্যাক্সিসটা দেওয়ার জন্য আরো স্মার্ট কোনো পদ্ধতি খুঁজে বের করতে হবে, যাতে একটা পেশেন্টকে যেন মানিকগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত না আসা লাগে, অ্যাটলিস্ট মানিকগঞ্জ এসেই সে যেন পায়। অথবা আমার এর থেকে হয়তো যে আমি ঢাকার ক্ষেত্রে তো তাও ইজি, অন্যান্য বিভাগের ক্ষেত্রে আরো কঠিন, তাই না? সেজন্য বিভাগীয় শহরে না যেই অন্তত জেলায় যে ফ্যাক্টরটা পায়। প্রোফাইল্যাক্সিস আমরা 3 রকম, একটা হাই ডোজ, হাই ডোজে যেটা সেটাতে খরচ অনেক বেশি। আমাদের ডোজ মনে রাখার, এটা আদৌ জাস্ট একটা ধারণা থাকা, আমাদের আমরা যেদিন ধনী হব সেদিন হাই ডোজ ব্যবহার করব। হাই ডোজের সুবিধা হচ্ছে এটা দিয়ে ওই বাচ্চাটা সমস্ত অ্যাক্টিভিটি করতে পারে, সে স্বাভাবিক সাইক্লিং করে বেড়ায়, স্বাভাবিক খেলাধুলা করে, ফুটবলও খেলে, হকিও খেলে। এটা হচ্ছে হাই ডোজ ফ্যাক্টর প্রোফাইল্যাক্সিস। এই ডোজে সে দিচ্ছে এবং খেলার সময় আরেকটা ফ্যাক্টর নিয়ে এসে খেলতে দেবে যাচ্ছে। উই ক্যান নট থিংক অ্যাবাউট দ্যাট, দ্যাট ইজ এক্সপেন্সিভ। ওই প্রোফাইল্যাক্সিস ওই প্ল্যানে আমাদের বাৎসরিক খরচ হবে একটা 30 কেজি বাচ্চার জন্য 35 থেকে 40 লক্ষ টাকা। সো উই ক্যান নট থিংক অ্যাবাউট দ্যাট। আরেকটা আছে ইন্টারমিডিয়েট ডোজ প্রোফাইল্যাক্সিস, এবং ওইটাতে ব্লিডিং হয়। ইন্টারমিডিয়েট ডোজ প্রোফাইল্যাক্সিস কি, এখানে সে কমপ্লিট নরমাল অ্যাক্টিভিটিতে যেতে পারবে না, কিছু অ্যাক্টিভিটিতে যেতে পারবে এবং তার এটাতে ব্লিডিং, অ্যানুয়ালাইজড ব্লিডিং রেট 0। প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটাতেই অ্যানুয়ালাইজড ব্লিডিং রেট লেস দ্যান 1, অর্থাৎ একবার হয় অথবা কোনো ব্লিডিং হয় না সারা বছর। ঠিক আছে? ওই যে ব্লিডিংটা সেটাকে আবার কিন্তু আমার নিউ ব্লিডিং এর মতো ট্রিট করতে হয়। 3 নম্বর যেটা লো ডোজ, লো ডোজ হচ্ছে এখানে অ্যাক্টিভিটি আমাকে লিমিটেড করতে হবে, অর্থাৎ সে নন কন্টাক্ট স্পোর্টসে যেতে পারবে, কন্টাক্ট স্পোর্টসে যেতে পারবে, তার অ্যাক্টিভিটি লিমিটেড হয়ে গেল। সে তার এই ফ্যাক্টর, এই প্ল্যানে গেলে তার সুবিধা হচ্ছে তার খরচ চলে আসবে একটা 30 কেজি ওজনের বাচ্চার জন্য বছরে বাংলাদেশি টাকায় 7-8 লাখ টাকার মধ্যে, মাত্র 7-8 লাখ টাকার মধ্যে। এবং ইন্ডিয়ান মার্কেটে ফ্যাক্টরের যে দাম, সেই দামে যদি আমরা বাংলাদেশে ফ্যাক্টর আনতে পারি, আমরা যদি ফ্যাক্টরের বাজারে কম্পিটিশন আনতে পারি, তাহলে ওই খরচটা চলে আসবে 30 কেজির একটা বাচ্চার জন্য 4 থেকে 5 লাখের মধ্যে। তখন আমাদের গভর্নমেন্ট এবং অনেক ফ্যামিলিও এটা কিন্তু বিয়ার করতে পারে। কিন্তু ওইখানে একটাই চ্যালেঞ্জ আছে, যে ওইখানে আমাদের এইচটিসি কে একটু রেডি থাকতে হয়, কারণ ওই গ্রুপের বছরে 3 বার পর্যন্ত ব্লিডিং হইতে পারে। অ্যানুয়ালাইজড ব্লিডিং রেট ক্যান বি আপ টু 3, যে ব্লিডিং এর সময় তাকে আমাদের ফুল ডোজ ফ্যাক্টর দিয়ে ট্রিট করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রোফাইল্যাক্সিস। আমরা এখন পর্যন্ত আমাদের সবচেয়ে নিচের যেটা, এই প্রোফাইল্যাক্সিস আমরা ঢাকা মেডিকেল কলেজে কিছু পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিই। প্রবলেম একটাই, এই ফ্যাক্টরটা আমাদের ইন্টারাপ্টেড সাপ্লাই ঠিক মতো থাকে না। আমার ডাক্তাররা খুব দয়ালু, যাদের দরকার নেই তাদের ওই যে যেটা বললাম, যে আপনারা একটা সময় যে ঝাঁপিয়ে পড়েন, যার জন্য নেক্সট সাপ্লাই যখন আমি পাবো, আমি প্ল্যান করেছি আমি প্রোফাইল্যাক্সিসের জন্য যে ফ্যাক্টরগুলো ভাগ করে দেব সেটা সম্পূর্ণ আলাদা থাকবে। আমি প্ল্যানই করবো এবং যে নেক্সট লট আসার আগ পর্যন্ত আমার 10 জন বা 12 জন বা 15 জন বাচ্চা যেন নেক্সট লট আসা পর্যন্ত তার ফ্যাক্টর থাকে, এইভাবেই আমি অন ডিমান্ড ট্রিটমেন্ট দিব। অর্থাৎ যারা যে ব্লিডিং নিয়ে যে যারা ফ্যাক্টর চাইবেন তাদেরকে হয়তো আমি আর ওই সময় দিতে পারবো না, ধরে নেবো যে ফ্যাক্টর নাই। অর্থাৎ প্রোফাইল্যাক্সিসে যাদের নিব তারা যেন অ্যাটলিস্ট এই কয়জন কন্টিনিউয়াস প্রোফাইল্যাক্সিসে থাকতে পারে, সেটা আমাদের বাচ্চাদের জন্য। আর আরেকটা আছে নন ফ্যাক্টর প্রোফাইল্যাক্সিস এমিসিলিমাব, যেটা আপনারা সবাই পেতে চান। এটা পেতে চাওয়ার সবচেয়ে বড় কারণ কি বলেন তো? আপনারা বলতে পারবেন কেন এইটা আপনারা বেশি পেতে চান? আমি আপনাদের কাছ থেকে আজকে জানতে চাচ্ছি। এমিসিলিমাব পাওয়ার ব্যাপারে সবাই আগ্রহী। কি জন্য? একটা প্রত্যেকের দিক থেকে একটা কারণ বলবেন কেউ? হ্যাঁ, হেমলিব্রা। সবাই হেমলিব্রা পাইতে চান, কি জন্য? আমরা মনে করি যে হেমলিব্রা পাইলে ব্লিডিং মনে হবে না, না, ফ্যাক্টর 8 পাইলেও হবে, কিন্তু সবাই হেমলিব্রাই পাইতে চান, কি জন্য? ফ্যাক্টর, আমরা যে প্রোফাইল্যাক্টিক ফ্যাক্টর 8 দিই তাহলে ব্লিডিং হবে, কারণ আপনাদের ধারণা হেমলিব্রাতে ব্লিডিং হবে না, তাই তো? অ্যাকচুয়ালি আমরা যদি হেমলিব্রা আমরা প্রোফাইল্যাক্সিসে দিতে পারি, শুধু ব্লিডিং এর পরে দিতে পারি, এবং প্রোফাইল্যাক্সিস যদি আমরা ফ্যাক্টর 8 দিয়েও দিই বা ফ্যাক্টর 9 দিয়েও দিই, তাহলেও ব্লিডিং হবে। দা অ্যাকশন ইজ সেম। তারপরেও এমিসিলিমাব কেন পেতে চাই? আমাদের আর কোনো ধারণা আছে যে আমরা এই জন্য এমিসিলিমাব পাইতে চাই বা হেমলিব্রা পাইতে চাই? বাচ্চা যাতে সুস্থ থাকে। হ্যাঁ, বাচ্চা যাতে সুস্থ থাকে। ফ্যাক্টর 8 দিলেও তো থাকবে, ফ্যাক্টর 9 দিলেও থাকবে। একটা হলো ইনহিবিটরের চান্স নাই, এটা একজন দুইজনের এটা। কিন্তু আমার দৃষ্টিতে এমিসিলিমাবের আপনার সবচেয়ে মানে সুবিধা যেটা, সেটা আমি পরে আসছি। যেমন
এমিসিজুমাব আসলে কিন্তু ফ্যাক্টর, এটা আপনার ফ্যাক্টর না হওয়ার কারণে এটা অ্যাক্টিভ ব্লিডিং এর সময় কোনো কাজ করবে না। এটা শুধু ব্লিডিং ঠেকানোর জন্যই কাজ করবে, সেই কাজ কিন্তু ফ্যাক্টর 8 ও করবে। ফ্যাক্টর 8 কেও যদি সপ্তাহে 2 দিন দিতে পারি বা সপ্তাহে 3 দিন দিতে পারি, সেটাও কিন্তু এমিসিজুমাবের মতো ব্লিডিং ঠেকাবে। ঠিক আছে, এমিসিজুমাব আসলে কাজ করে আপনার একটা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন একটা মেকানিজমে, যার জন্য এটা ইমিডিয়েটলি কাজ করবে না। এমিসিজুমাবের সবচেয়ে বড় সুবিধা যেটা ইনি একটা বলেছেন, ইনহিবিটর ডেভেলপমেন্টের চান্স নাই, জিরো। এমিসিজুমাব দিয়ে অ্যান্টিবডি যা পাওয়া গেছে তারা এমিসিজুমাবকে ইনঅ্যাক্টিভ করতে পারে না, এটা নন রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি পাওয়া গেছে এটা। আর এমিসিজুমাবের দ্বিতীয় সুবিধা কি? দ্বিতীয় সুবিধা কি? আর কোনো সুবিধা নাই, সময়সীমা বেশি। সময়সীমা বেশি, সবচেয়ে ইম্পর্টেন্টটাও বলছে। আপনার একটা প্রথমে সপ্তাহে একদিন, আর এরপরে যে মাসে একদিন আসলেও হবে, মাসে একদিন ইনজেকশন। তৃতীয় সুবিধা, এই ইনজেকশনটা চামড়ার নিচে দিতে হয়। চামড়ার নিচে ইনজেকশন দেওয়া, শিরায় ইনজেকশন দেওয়া হচ্ছে 10 গুণ সহজ। আপনার নিডল চামড়ার নিচে দেওয়ার জন্য একটা মাপের নিডল আছে, ওই নিডলটা দিবেন, আপনার অটোমেটিক্যালি চামড়ার নিচে চলে যাবে। ঠিক আছে, এই কারণগুলোতে আমাদের এমিসিজুমাব আমাদের একটা সুবিধাজনক অপশন। এমিসিজুমাবের অসুবিধা কি, লিমিটেশন কি? অসুবিধা তো কোনো ধারণা আছে, একটা কিন্তু আমি বলে ফেলছি, সেটা আমি রিপিট করতে পারবে? দাম বেশি স্যার। একটা তো কস্ট, ভেরি হাই কস্ট। এই আরেকটা কি, ব্লিডিং, অ্যাক্টিভ ব্লিডিং এ কাজ হবে না। আপনারা মনে করেন এই এখন ব্লিডিং হয়েছে, এখন এই এমিসিজুমাব দিলেন, নো, এই ব্লিডিংটা ঠেকাবে না। এই ব্লিডিং ঠেকানোর জন্য আপনার ফ্যাক্টরি লাগবে। আরেকটা লিমিটেশন কি, এই লিমিটেশনটা আপনারা জানবেন না, আমাদের লিমিটেশন। আমরা এমিসিজুমাবের অ্যাক্টিভিটি মনিটরিংটা করি। আমরা ফ্যাক্টর 8 এর অ্যাক্টিভিটি মনিটরিং ইজি, ল্যাবরেটরি মনিটরিং, কারণ ল্যাবরেটরিতে এপিডিটি টেস্ট করলে আমরা বুঝতে পারি কি, কিন্তু এমিসিজুমাব দিয়ে এপিডিটি নরমাল থাকাটাই যথেষ্ট না। কারণ এমিসিজুমাব অন্য একটা মেকানিজমে এপিডিটি কে নরমাল করে ফেলে, কিন্তু এমিসিজুমাবে আমার কাজ করছে কিনা এটা বুঝতে হলে আমাকে সরাসরি পেশেন্ট মনিটরিং ছাড়া আমার আর কোনো ওয়ে নাই। শুধু পেশেন্ট মনিটরিং দিয়ে আমি বুঝতে পারবো যে এমিসিজুমাবটা ঠিকমতো কাজ করছে। তবে কস্ট কমানোর ব্যাপারে কাজ চলছে ওয়ার্ল্ড ওয়াইড।